নিতুর মাহবুব ভাই লিখেছেন ত্রিধা আনিকা। পর্ব ১৩। মাঠে আছি তাহসিন ইয়াসমিন। আপনি আমাকে চড় মারলেন? আমাকে? সে মাহবুব ভাইয়ের পাঞ্জাবের কলার টেনে বোতাম ছিঁড়ে দিল, মাথার চুল টেনে দিল ইচ্ছে মতো। মাহবুব ভাই চেঁচালেন, ছাড় নিতু ছাড়, জানে মেরে ফেলবো বলছি। নিতু শুনল না, কিছুতেই শুনল না, এবং এক পর্যায়ে টেবিলে রাখা জগের পানি মাহবুব ভাইয়ের গায়ে উপরে ঢেলে দিল। আপনি এখনই আমাদের বাড়ি থেকে চলে যাবেন। আপনি একটা খারাপ মানুষ, সব সময় আমার সাথে খারাপ কথা বলেন। মাহবুব ভাই দু হাত ঝাঁকি দিয়ে নিতুকে থামালেন। নিতু তখনও থরথর করে কাঁপছে। মাহবুব ভাই নিতুকে ঠেলে পিছনে ঘোরালেন। ড্রার হুকটা আটকে দিয়ে ফিতে দুটো রোল করে ঠিক করে দিল। মেঝে থেকে টপটা কুড়িয়ে ভাঁজ করে সেটা নিতুর হাতে দিয়ে বলল, পরে নে। নিতু টপটা মেঝেতে ছুঁড়ে ফেলল। পরব না, আমি এভাবেই থাকবো। আমি ইচ্ছে করে সবাইকে সবকিছু দেখাই, দেখুক সবাই। পরবি না তো আবার চড় খাবি। মাহবুব ভাইয়ের কথা শেষ হওয়ার আগে নিতু আবার ওনাকে চড় মারল। কথায় কথায় মারছিস কেন আমায়, বেয়াদব? গালটা ফেটে গেল। আমি জনসম্মুখে মুখ দেখাবো কি করে? এত জোর তোর গায়ে? রোজ কি 2 গ্লাস হরলিক্স খাস নাকি? নিতুর হাত ধরে ফেলল। নিতু হাত ছাড়াবার চেষ্টা করল। মাহবুব ভাই নিতুর কাছে এলেন, খুব কাছে। ডান দিকের কাঁধের ব্রায়ের ফিতাটা জোরে টেনে নিয়ে নিজের কাছে টানলেন। সেটা 2 আঙুলে রোল করল এবং বলল, কি হয়েছে? এমন অভদ্র আচরণ করছিস কেন? আমি অভদ্র আচরণ করছি, না আপনি আমার সাথে অভদ্র হয়ে কথা বলছেন? আমি কখনোই অভদ্রভাবে কথা বলি না। আমি ভালো ছেলে। আমার সব বয়ানও ভালো। ট্রেনিংয়ে আমায় সবাই কি বলে জানিস? তুলির মাহবুব। নিতু 2 হাতে মাহবুব ভাইকে ঠেলা দিল। মাহবুব ভাই এক চুলও সরলেন না এবং নিতুর ব্রাউ ফিতারও ছাড়লেন না। কি আমার ভালো বয়ানদার রে? তুই জানিস না নিতু, আমি কত হিংস্র। তুই তো এখন ছোট, অনেক বছর পর যখন তুই বড় হবি, আমি এর শোধ নেব, কঠিনভাবে নেব, যদি বেঁচে থাকি। এখন তো ছোট, শোধ নিতে গেলে তুই সহ্য করতে পারবি না। তারপর ফিতেটা এমনভাবে ছাড়লেন, নিতু আহ করে উঠল। আপনি কি মনে করেন আমি বড় হইনি? বড় তো অনেক দূরের কথা। তুই তো এখন ঠিকভাবে একা দাঁড়াতে শিখিসনি। অ্যান্ড দ্য মেইন থিং ইজ নট ফাইন্ড পিচ বাই ডিস্টার্বিং মাই লাইফ। আমি আপনার লাইফে ডিস্টার্বেন্ট? আমি? মাহবুব ভাই পরনের ভিজে পাঞ্জাবিটা খুলে নিতুকে ধস্তাধস্তি করে পরিয়ে দিল। আর কখনো এরকম করলে তোকে আমি ছাদ থেকে লাথি মেরে ফেলে দেব, ছেঁচে মগজ ভর্তা করে ফেলবো। তুই ছোট বলে সব সময় পার পাবি ভেবেছিস? তারপর নিতুকে সেখানে দাঁড় করিয়ে রেখে রাগে গজগজ করতে করতে চলে গেলেন। নিতু ফিসফিস করে বলল, আপনার জন্য হওয়া আমার এই খারাপ অসুখটা এবার আমি সারা মাহবুব ভাই, সেজন্য আমি আমার হৃদয়টা কেটে ফেলতে হয় তাই ফেলবো। আই ডোন্ট কেয়ার। নিতু মেঝেতে পড়ে থাকা তার টপটা হাতে এক ছুটে ঘরে এসে মেঝেতেই শুয়ে পড়ল আর কাঁদতে লাগলো অনবরত। অনুষ্ঠানের ব্যস্ত সবাই জানলই না কি ভয়ঙ্কর অপমানে নিতু দুনিয়ার কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছিল, কেমন চোখ জ্বলে যাওয়া প্রায় চোখের পানির স্রোত বইছিল। এই অপমান ভালোবাসা প্রত্যাখ্যাত হওয়ার নয়, অন্যরকম ছিল। সেটা শুধু নিতুই বুঝতে পারছিল, আর কেউ না। বিয়ের দিন নিতু আবার মাহবুব ভাইয়ের অপছন্দের রং পরল। নীল আর সাদার কম্বিনেশনের জামা সালোয়ার মিলিয়ে নীল সাদা, নীল চুড়ি, নীল টিপ, এক পাশে এক মাথায় সাদা ফুল, গলায় নীল সাদা মেশানো পুঁথির মালা, এমনকি পায়ের হিলটাও পরল নীল। রেডি হওয়ার পর মাহবুব ভাইয়ের সাথে সিঁড়ির সাথে নিতুর দেখা হলো, কিন্তু কথা হলো না। তিনি নাটের গুরু হিসেবে সবাইকে সব কিছু দিচ্ছিল। নিতু নিচের সিঁড়িটায় নেমে এসে ফিরে তাকালো। মাহবুব ভাই 2 হাত নেড়ে নেড়ে কথা বলছে। কি ঝলমলে মুখটা, কোথাও কোনো ক্লান্তি নেই, মন খারাপ নেই, দুশ্চিন্তা নেই। কথা বলার ফাঁকে ফাঁকে হাসছেন। এই হাসির নাম নিশ্চয়ই ভুবন ভোলানো হাসি। সাদা ধবধবে শার্টটাও যেন সেই হাসির কাছে ফিকে দেখাচ্ছে। এই মানুষটার
চুলগুলো যদি থাকতো না, উফ। অথচ নিতু আয়নায় তাকালে মনে হচ্ছে এক্ষুনি সে কেঁদে ফেলবে। কাল রাতে ঝড়ের চেহারা আরো মিয়ে গেছে, চোখের পাতা ভারী হয়ে ফুলে আছে, আর নিচের দিকটা গাঢ় কালচে হয়ে গেছে, গলা ভেঙে গেছে। পলাশ ডাকলো, নিতু ওখানে দাঁড়িয়ে কেন? এখানে আয়, শুনে যা। আমরা খেটে পক্ষকে কিভাবে হস্তনস্ত করব সেই নিয়ে দারুণ আলোচনা হচ্ছে। নিতু পলাশের দিকে তাকিয়ে হাসল। তোরা কর, আমি আছি তো তোদের সাথে। যে আলোচনাতে মাহবুব ভাই আছে সে আলোচনাতে নিতু কিছুতেই থাকবে না, থাকতে চায় না, প্রশ্নই আসে না। নিজেকে নিয়ে নিতুকে নিচে আসতেই দেখেই মা বলল, তোকে কি সুন্দর দেখাচ্ছে রে নিতু, পরীর মতো। আচ্ছা, দুই রং মেশানো কি পরী হয়? নীল সাদা পরী হয় না বোধহয়। তাহলে সেই পরীটা আজ থেকে তুই। সুন্দর দেখালেই পরী কেন হবে মা? পরীরা যে সুন্দরী, এত সুন্দরী হয়। এটা কনফার্ম হচ্ছ কি করে? দেখেছো কখনো? আচ্ছা তুই যা, রূপকথা রাজকন্যার মতো সুন্দর। মা, এবারও ঠিক হলো না। রূপকথাও তুমি দেখোনি। এরকম আর বলবে না, ন্যাকা লাগে। মা হেসে ফেললেন। তাহলে এই যে তোকে এত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, কি বলবো? তুমি আমার দিকে মুগ্ধ হয়ে তাকাচ্ছ, এতেই হবে। আর সব সময় বলতে হবে কেন? আমি কি একটুও বুঝি না? বা কি জ্ঞানী জ্ঞানী কথা বলছিস রে নিতু। রুবার বিয়েতে তুই হুট করে বড় হয়ে গেলি, এবার তো তোর বিয়ে দিতে হবে। নিতু, ফ্রিজে ঠান্ডা পানি আছে না? নিতু হেসকি তুলে বলল, আছে। এক কাজ কর, আমার জন্য লেবু দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়। বিয়ের ঝামেলায় আমার কিছুই খাওয়া হয়নি তেমন, শরীরটা কেমন কাহিল হয়ে গেছে বুঝলি। বিয়ে তো আর কাহিল শরীরে করা যায় না। নিয়ে একটা মহাশক্তি বানাই। এক গ্লাস তে 4 চামচ চিনি দিবি, প্রচুর ক্যালোরি দরকার আমার। নিতু কাঁদতে কাঁদতে শরবত বানাতে গেল, কিন্তু কি আশ্চর্য, শরবতের জন্য তাকে গ্লাসে পানি নিতে হচ্ছে না, তার চোখের পানিতেই আপনা আপনি গ্লাস ভরে যাচ্ছে। নিতু বারবার গ্লাস খালি করে পানি আনতে যায়, বারবার নিতুর চোখের পানিতেই গ্লাস ভর্তি হয়ে যায়। নিতু কিছুতেই চোখের পানি থামাতে পারছে না। এক সময় মাহবুব ভাই এসে নিতুকে ধমকালেন, কিরে, শরবত রেডি হয়নি? বিয়ে করতে দেরি হচ্ছে না আমার? শরবত বানাতে পারছি না মাহবুব ভাই, আমার চোখের পানিতে গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে। ও তাই নাকি? দে তোর চোখের পানিটাই দে, খেয়ে ফেলি। মাহবুব ভাই নিতুর হাত থেকে গ্লাস নিয়ে এক টানে খেয়ে ফেলল। সাথে সাথেই নিতুর চোখের জল বন্ধ হয়ে গেল। সেটা খেয়ে মাহবুব ভাই তৃপ্তির ঢেকুর তুলে বললেন, টেস্টটা দারুণ তো, শরীরও তো বেশ চাঙ্গা লাগছে। বাহ, তোর চোখের পানিতে এত শক্তি, দে দেখি আরেক গ্লাস পানি দে। নিতু বলল, এখন তো আমার আর কান্না পাচ্ছে না। কান্না পাচ্ছে না মানে? আমার তো তৃষ্ণাই মিটল না, নে কাঁদবার চেষ্টা কর। নিতু কাঁদতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই চোখের পানি আনতে পারল না। মাহবুব ভাই রেগে বলল, হুঙ্কার দিয়ে বলল, যতক্ষণ না আমাকে আরেক গ্লাস কান্নার শরবত খাওয়াবি আমি এখান থেকে নড়ব না। কান্না শুরু কর। আমার কান্না পাচ্ছে না। মারবো থাপ্পড়। কান্না পাচ্ছে না? তুই না কাঁদলে আমি গায়ের জোর পাবো কি করে? মাহবুব ভাইয়ের রাগ দেখে নিতু শব্দ করে কেঁদে উঠল, কিন্তু কি আশ্চর্য, চোখের পানি আসছে না। মাহবুব ভাই আরও রেগে গেলেন, টেবিলের গ্লাসটা ছুঁড়ে ভেঙে ফেললেন। গ্লাস ভাঙার শব্দে নিতুর ঘুমও ভেঙে গেল। ইস, কত রাগ মানুষটার, এত অদ্ভুত একটা স্বপ্ন কেন দেখল? এখন স্বপ্ন দেখে তো আর কাউকে না বলে থাকা যায় না। মাহবুব ভাইকে কি একটা ফোন করবে? মাহবুব ভাই দুবারে ফোন ধরলেন না। মিনিট কয়েক পর ফোন ব্যাক করলেন। নিতু ফোন ধরতে বলল, আরেকটু আগেই তোকে স্বপ্নে দেখলাম, কি যন্ত্রণায় দিলি তুই আমাকে। এবার ফোন করে যন্ত্রণা দিচ্ছিস? কিরে, স্বপ্ন যন্ত্রণা কি কম হয়েছে? আমি স্বপ্ন? তুই ছাড়া আর কে? এই বাংলাদেশে কি আর কেউ আছে আমাকে যন্ত্রণা দিতে পারে? ইয়ে মানে, আমি তো স্বপ্ন দেখলাম। ও, তুইও তাহলে সত্যিই স্বপ্ন মারফতে এসেছিলি? শোন নিতু, তোকে আমি ভালো করে ওয়ার্ন করে দিচ্ছি, তুই আর কোনোদিন আমার স্বপ্নে
হাজির হবি না। আমার স্বপ্নের যন্ত্রণাময় যাবতীয় কর্মকাণ্ড থেকে আমি তোকে বহিষ্কার করলাম। ইউ আর এক্সপ্লেইনড। মাহবুব ভাই ফোন রেখে দিলেন। নিতু এবার রুবা আপাকে ফোন করল। রুবা আপা ফোন ধরেই দিল ধমক। এত রাতে ফোন করলি যে? কটা বাজে দেখেছিস? একটা খারাপ স্বপ্ন দেখলাম। খারাপ স্বপ্ন দেখলেই আমাকে ফোন করবি? আমি কি তোর দুঃস্বপ্নের সর্বনামা? আসলে তুমি তো আমার একমাত্র। প্যান প্যান না করে বলে ফেল কি স্বপ্ন। বলবি। দেখলাম আমি যাকে ভালোবাসি সে আমার চোখের পানি শরবতের মতো খেয়ে ফেলেছে। সেটা তো স্বপ্ন, বাস্তবে তো আর নয়। তাও তো কাল হয়তো দেখবি যে তুই তোর বুক ভাসিয়ে তাকে চোখের পানি নাকের পানি মিশিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াচ্ছিস। এরপর একদিন হয়তো সে তোর কলিজা খেতে চাইবে। তখন কি করবি? আমাকে ফোন করবি? সে মোটেও এরকম না, রাগী কিন্তু মানুষ ভালো। মানুষ ভালো হয়ে তোর লাভটা কি? তুই তো তার মানুষই এনজয় করতে পারছিস না, তাই না? এখন বল, চুপি চুপি অভিমান করে কি লাভ হচ্ছে? এখন কি করতে হবে? নিতু জবাব দিল না। এখন তোকে ভালোবাসা প্রকাশ করতে হবে, তাকে তোর মতো করে বানাতে হবে। তুমি জানো সে আমার না, কোনো দামেই সে আমার জন্য চাল ফেলে না। ফেলবে চাল ফেলবে। দেখ তুই যে তাকে পছন্দ করিস সে কি ব্যাপারটা জানে? না, জানে না। বলিনি তো। কেন বলিসনি? লজ্জা লাগে। আচ্ছা, তোদের মাঝে ঝগড়া কবে থেকে? যখন থেকে আমি রাগ করেছি তোমার বিয়ের সময় খুব বাজে একটা ঘটনার পর থেকে। কষ্ট বেশি কে পাচ্ছে তাতে? আমি। আগে কষ্ট হতো না? আগে তো আমি রাগ করতাম না। এখন কেন করছিস? আমি যে তাকে পছন্দ করি সে এটা কেন বোঝে না? বোঝাতে চেষ্টা করেছিস? আগে একটু একটু করেছি, ভালো করে না। আসলে তিনি এত মুখপাতরে যে বোঝানোর সুযোগই পায় না। কখন ফট করে সবাইকে আলতো ফালতো বলে দেয়। তাহলে দেখ, ঘুরে ফিরে আমরা শুরুতেই চলে এলাম। তুই তাকে ভালোবেসেছিস, তুই তাকে বলছিস না, তুই তাতে রাগ করছিস, তুই কষ্ট পাচ্ছিস। এমন তো নয় তুই তাকে বলেছিলি ভালোবাসি আর সে মানা করে দিয়ে বলেছে খবরদার ভালোবাসবি না। উনি এরকম বলেনি। ওনার মেজাজ খুব গরম, সব সময় আমার সাথে রেগে কথা বলে। হতে পারে তুই ভালোবাসাটা ঠিকঠাক বোঝাতে পারছিস না বলে উনি রেগে যাচ্ছেন। এই যে তুই আমাকে এত রাতে ফোন করলি, আমিও তো রেগে কথা বলছি, তার মানে কি আমি তোকে ভালোবাসি না? নিতু চুপ করে রইল। তোর একদমই প্রেজেন্স অফ মাইন্ড নেই। তুমি আমার সব গুলিয়ে দিচ্ছ। খুব মনোযোগ দিয়ে শোন নিতু, তুই তাকে ভালোবাসা থেকে নিজেকে বিরত রাখতে অনেক কিছু করেছিস, তাতে রেজাল্ট কি? তোর কষ্ট হচ্ছে। যখন ভালোবাসতি তখনও কষ্ট পেতি। এখন বল, কোন কষ্টটা তোকে বেশি ভোগায়? এক্স্যাক্টলি ভেবে বল। ভালো না বাসার কষ্টটা। আরেকটু স্পেসিফিক করে বলি, যখন ভাবিস তাকে ভালোবাসা বন্ধ করে দিবি তখন তোর কেমন লাগে? অনেক কষ্ট হয়। মাঝে মাঝে মনে হয় মরে যেতে, কিন্তু বাড়ির লোকেদের কষ্ট ভেবে মরতে পারি না। ফাইন, তাহলে মোরাল অব দ্য টপিক কি দাঁড়ালো? ভালোবাসায় শুধু ভালোবেসে যেতে হয়, না হলে কষ্ট। আর কষ্ট যদি পেতেই হয় তাহলে ভালোবেসে কষ্ট পাওয়াই ভালো, কি না? আমি এখন কি করব? ঠিক এখনই তোর ভালোবাসা আরম্ভ করবি এবং কষ্ট হলে ভালোবাসবি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, আর কখনোই এত রাতে আমাকে ফোন করবি না। দিলকে আমার আদর করার সময় নষ্ট হয়। একটু কথা বললেই। তোর যদি কখনো ভালোবাসার আদর হয় দেখবি দুনিয়া ভুলে যেতে ইচ্ছে করবে। 2 সেকেন্ড নষ্ট হলেও মনে হবে সর্বনাশ, জীবনের সর্বনাশ। সত্যি? তোর চোখের চশমার মতো সত্যি। সুতরাং সময় নষ্ট না করে তোর গর্ধবটার কাছে যা, ভালোবাসা শুরু কর। রুবা আপা ফোন রেখে দিলেন। শুধু তাই নয়, নিতু আবার ফোন ডায়াল করতেই মোবাইল সুইচ অফ পাওয়া গেল। আচ্ছা, ভালোবাসা আবার শুরু করতে কি
কোনো আনুষ্ঠানিক ভূমিকার প্রয়োজন আছে? নিতু কি নিজের থেকে মাহবুব ভাইয়ের সাথে যোগাযোগটা শুরু করা দরকার? হতেও তো পারে রুবা আপার কথাই ঠিক, নিতু ঠিকঠাক তার কনসার্নটা মাহবুব ভাইকে বোঝাতে পারছে না। না বুঝে ধমকালে তো বেচারার কোনো দোষ নেই। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর নিতু সামান্য একটা ফোন করে যোগাযোগ চালু করতে পারবে না? মাহবুব ভাইকে 4 বার ফোন করেও পাওয়া গেল না। তিনি কল ব্যাক করলেন রাত 12টায়। নিতু ফোন ধরে হ্যালো বলার সুযোগও পেল না। মাহবুব ভাই ধমকাধমকি শুরু করলো। ফোন নাম্বার আছে বলেই কি টাইম বেটাইম ফোন করতে হবে? রাতে মানা করলাম, দিনের বেলাতেও ফোন করলি। আমি তো আর লাওসিমের ট্রেনিংয়ে না, বিমান বাহিনীর ট্রেনিংয়ে আছি। এখানে প্রতি মিনিট ব্যস্ত থাকি। নিতু ভয়ে ভয়ে বলল, ভুলে কল চলে গেছে। ফোনে লক নেই, কল চলে যায়, সারাক্ষণ ফোনের সাথে ঘেঁষাঘেঁষি। আর হবে না, সরি। আর হবে না কেন? ফোনের সাথে ঘেঁষাঘেঁষি বন্ধ করে দিবি? তখন তোর ঘেঁষাঘেঁষি চলবে কিভাবে? আমি কোনো ফোনের সাথে ঘষাঘষি করি না। তাহলে কে করে? আমি? তুই বলতে চাচ্ছিস আমি ফোনের সাথে লেগে থাকি? আমার কি তোর মতো অবসর? হাজার রকমের কাজ আছে আমার। নিতু চুপ করে থাকলো। তুই ড্রাইভিং শিখেছিস নাকি? নিতু জবাব দিল না। কেন শিখেছিস? শিখব না? হঠাৎ এখনই কেন শিখে নিলি? পরে তো সময় পাবো না, কাজের ব্যস্ততা বাড়বে। এজন্য কিছু কাজ আগে থেকে শিখে নিচ্ছি। সময় পাবি না মানে বিদেশে চলে যাবি? বিদেশে কেন যাব? যাবি না বলেছিস? বিদেশি ফটোগ্রাফার তোর ছবি তুলে সঙ্গে করে বিদেশে নিয়ে যাচ্ছে, সেসব আবার প্রিন্ট করে তোকে পাঠাচ্ছে, তাও যাবি না বলছিস? ছবির সাথে বিদেশে যাওয়ার কি সম্পর্ক? ছবি দিয়েই তো পাসপোর্ট হয় রে আর সেই পাসপোর্ট ভিসা, তারপরে শাহী করে বিদেশ। আমি বিদেশে যাব না। আমাকে বলবি না তো? আরে আমার মতো বিমান চালক না থাকলে তোরা তো বিদেশেই যেতে পারতি না, কিংবা ওই ফটোগ্রাফার তো তোকে বিদেশে নিয়ে যেতে আসতো না। শিয়ার সাহেব আমাকে কেন বিদেশে নেবেন? তাছাড়া উনি নিজেই তো বরং বাংলাদেশে চলে আসতে চাইছে। শুধু এদেশে ওনার একটা বাড়ি নেই বলে বেচারা আসতে পারছে না। আরে বাপরে, এত বড় বাড়িঘরের স্থপতি, ওনারই বাড়ি নেই? নেই তো, এদেশে এলে হোটেলে থাকেন। তা এদেশে বাড়ি নেই কেন? সেটা জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করিসনি কেন? রোজ কথা বলছিস, অথচ মেইন পয়েন্টটাই জিজ্ঞেস করিসনি? মাথায় কিছু নেই তোর? এ রোজ কথা বলে। কি ভাবিস আমি খবর কিছু পাই না? সারা বাংলাদেশবাসী জানে ওই রাজমিস্ত্রি যে তোকে ফোন করে। রাজমিস্ত্রির বাড়ি নেই কেন? রাজমিস্ত্রিটা আবার কে? কেন তোর বিদেশান বাবুকে রাজমিস্ত্রি বলে কি ওনার সোনাদানা ক্ষয় যায়? বাড়ি নেই, ঘর নেই, আবার উনি ক্যামেরাম্যান। ওনার তো বাড়ি বিদেশে আছে, তাই হয়তো বাংলাদেশে নেই। নেই কেন? হ্যাঁ কেন? আমি জানি না। জানবি না কেন? জিজ্ঞেস করিসনি কেন? এসব আমার জিজ্ঞেস করা যায় নাকি? আর্কিটেকচার হয়েও নিজে একটা বাড়ি বানাতে পারলো না, ঘোড়ার ডিমের আর্কিটেকচার। ফ্যান পাতে ভাত মাখা, গল্প ফাঁদে দই। গল্প কই ফাঁদলেন? ক্যারিয়ার শুরুর দিকে, তাই হয়তো আপনি আপনার জিনিসটা দেখেন না। ভাই আপনার নিজের কি কোনো বাড়ি আছে? কেন, বাবার বাড়িটাই তো আমার বাড়ি। মরতে 1 মিনিট, আমি বাড়ির মালিক হতে 2 মিনিট। তাও তো আপনার নিজের তো নয়, বাবার কেনা। তুই আমাকে বাড়ি নিয়ে কথা শোনাচ্ছিস নিতু? তুই গৃহায়ন ও গণপূর্তি অধিদপ্তর আবাসন মন্ত্রী? শোন নিতু, আমার কোনো আলাদা বাড়ির দরকার নেই। আমি আমার বাবা মার সঙ্গেই থাকবো। ওই বাড়িতেই আমার ও চলবে শিহাবের মতো। আমার নিজের বাড়ি ব্যামো নেই। উনি নিজের বাড়ি বললেন কখন? তো কি আমি বলেছি? আমার বাড়ি হলো বাংলার আকাশ। আমি ওই বালের বিদেশানির মতো না। বাড়ি নেই, কিছু নেই। কামলা ফকির। বাড়ি নেই তো নেই, ওনাকে বকছেন কেন? কিছু নেই তো বকবো না? একটা ভিক্ষুক তোর ছবিও নেয় তো বকবো না? ভিক্ষুক একটা, তোর ছবি বুকে নিয়ে চুমু খায়, এটা বলে তুই
অন্য হতে চাস? আমার ছবিগুলো ভিক্ষুকটা কি করেছে? কে জানে উনি ভিক্ষুক কেন হবেন? হতে পারে ওনার অনেক টাকা পয়সা আছে। আছে। বালটাও আছে, আবার পাতটাও আছে। বারবার কুৎসিত কথা বলছেন কেন? কেন কুৎসিত কথা বললে কি আমার সোনাদানা ক্ষয় হবে, ফোসকা পড়বে? তোর আর সোনাদানা কি অমূল্য? এটা সোনা আর দানা বাদে তার আর কি বাল আছে? তুই তো রাজমিস্ত্রিকে বলে দিস বাংলাদেশে বাড়ি বানাতে, না হলে তার সোনা আমি কেটে ফেলবো, দানা দুটো থেতলে দেব। খট করে ফোন রেখে দিল এবং মনে মনে বলল, আপনাকে ফোন করায় আমার উচিত শিক্ষা হয়ে গেছে, উচিত শিক্ষা। এরকম ধ্যাত্রা বাদরকে যে ভালোবাসতে গেলাম, আমার তো জীবনই শেষ। আর কখনোই আমি আপনাকে ফোন করব না, কখনোই না। একটা দূর ভিন দেশি মানুষ কত আপনজনের মতো লিখেছে, আর এদেশের একটা বিমানের ড্রাইভার নিতুর পরীক্ষার কথা হয়তো মনেই নেই। একটা ফোন করে কি বলা যেত না? নিতুর চোখ ঝাপসা হয়ে এলো। পরীক্ষার দিন খুব সকালবেলা মা নিতুকে জড়িয়ে ধরে বললেন, দেখবি পরীক্ষা খুব ভালো হবে তোর। কিভাবে বুঝলে? একটা ভালো খবর পেলাম যে সকালেই। ও, কি ভালো খবর? মাহবুব ফোন করেছিল, বলল, প্লিজ মা, শুনতে ইচ্ছে করছে না। ভালো খবরটা শুনে দেখা যাবে পরীক্ষার পড়াশোনায় ভুলে গেছি। খুব ভালো খবর হোক, ভালো খবর, আমি তাও শুনবো না মা। নিশ্চয় বেটা বিয়ের জন্য বিমান ভাড়া পেয়ে গেছে। উফ, এছাড়া তো আর কোনো সুখবর হতে পারে না। একটু তো কথা বলে দেখা খুব করে এলো তাকে। নিতু গুরুতর অনিচ্ছায় ফোন ধরল। এমনভাবে হ্যালো বলছিস যেন ইন্টারমিডিয়েটে নয়, এমবিবিএস ফাইনাল অফ দিতে যাচ্ছিস। ইন্টারমিডিয়েট কোনো পরীক্ষা নাকি? আমার মতের ফেনার পরীক্ষা। কিসের ফেনা? প্রস্রাবের ফেনা। শোন, তুই যখন স্পিডে মাটিতে প্রস্রাব করবি, দেখবি সেখানে ফেনা হচ্ছে। আবার দেখবি চোখের পলকেই সেই ফেনা মিলিয়ে যাচ্ছে। পরীক্ষা হলো সেই রকম। আপনি আমার হ্যালো শুনেই পরীক্ষাকে ফেনা বানিয়ে ফেললেন। এত ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। শোন, হ্যালো আমার কাছে মনে হচ্ছে 20 কেজি ওজন। ধপ করে কানে এসে বিঁধল কথাটা। মনে হয় কানের পর্দা ফেটে গেল। আমি খুব স্বাভাবিকভাবেই বলেছি, হ্যালো মাহবুব ভাই। আপনার কানের পর্দা ফাটবার কোনো ইচ্ছেও আমার ছিল না। ইচ্ছে থাকবে কেন? তোর ইচ্ছে তো আমার বুক ফাটানো। তুই আবার ভাবিস না তোকে গুড লাক বলতে ফোন করেছি। ইংরেজি পরীক্ষায় বলে যেন তুই একেবারে এম মেথডের হেড বনে যাসনি। আমি আমার দরকারে ফোন করেছি। নিতু মনে মনে বলল, আপনার মতো বান্দর আমাকে গুড লাক বলবে, এই আশা আমি নিতু ভুলেও করি না। কি দরকার? আমার বউয়ের আংটির মাপটা ভুলে গেছি। তোর কিসের? তোর তো আঙুল আছে, আঙুলের মাপ দে। এখন মাপ বলতে হবে? কিভাবে বলবো? একটা সুতা নিয়ে তোর অনামিকার গোড়ার মাপ নিবি, তারপর সেটা বসিয়ে খাতায় একটা বৃত্ত আঁকবি। স্কেল ধরে বৃত্তের ব্যাস নির্ণয় করবি। আমাকে ব্যাস বলবি কত সেন্টিমিটার হলো। আমি বুঝে নেব। নিতু হতাশ গলায় বলল, এখনই ব্যাস বলতে হবে? না, পরে বললেও হবে। এখন অন্য কথা বলতে হবে। উফ, এত কথা পেঁচান কেন? তুই কি একা আছিস? না হলে তোর হাবি গোষ্ঠীর সামনে থেকে সরে একা হ। তোর তো আবার চীনের জনসংখ্যার সমান পরিকল্পিত পরিবার। তোকে একা পাওয়া আর পাবলিক টয়লেটে খালি পাওয়া দুটোই সমান। নিতু মায়ের সামনে থেকে উঠে এলো। একা হয়েছিস? একা হয়েছি। এবার বলুন। রুবার ভিসা হয়ে গেছে, 19 তারিখে ফ্লাইট। মানে? মানে হলো রুবা জাপানে চলে যাচ্ছে স্বামীর সাথে। এই কথাটা সে বাড়িতে বলতে ভয় পাচ্ছে। খবরটা তুই তোর মহাক্কেল চাচাকে বলবি। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপা চলে যাচ্ছে মানে? কি করে?
ওদের বিয়ের আগে থেকে প্ল্যান ছিল, বাড়িতে ভয়ে বলেনি। দুটো মাত্র মেয়ে তোদের বাড়িতে, বিদেশে যেতে চাইলে তোর বড় চাচা গো করতেন, তাই এ লুকিয়ে লুকিয়ে প্রসিডিউস করেছে। নিতু ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ও মাই গড, এত ঘাবড়ানোর কি আছে? বরের সাথে যাচ্ছে, সাথে নয়। সবাই তো তোর বড় চাচার মতো দেশে বসে থাকলে চলবে না। নিতু শুকনো একটা ঢোক গিলল। এই বাড়ির মাত্র দুটো সন্তান, তার মধ্যে বুদ্ধিমতী একজনই চলে যাচ্ছে। বাবা আর বড় চাচার সাথে ব্যবসায় কে থাকবে, কে পাশে দাঁড়াবে? বড় চাচার কত ইচ্ছে ছিল রুবা আপাকে নিয়ে। নিতু আর ভাবতে পারল না, তার কান্না পাচ্ছে। আপনি আমাকে আর কোনোদিন ফোন করবেন না। সেদিন সমস্ত পরীক্ষা নিতু কাঁদতে কাঁদতেই লিখল। ভালোবাসলে কি এমনটাই হয়? পরিবারকে ভালোবাসা কমিয়ে দিতে হয়, কিংবা যে মানুষটা ভালোবাসলো, যে কিনা তার গোটা পরিবারকে ছেড়ে শুধু নির্দিষ্ট মানুষটাকে ভালোবাসতো? মাহবুব ভাই যদি নিতুকে ভালোবাসতো, তবে কি একা করে শুধু নিতুকেই ভালোবাসতো? বড় চাচা, বড় চাচি, মা, বাবা, এদের জন্য যদি ভালোবাসা নাই থাকে, তাহলে কি সেটা বিশুদ্ধ ভালোবাসা হয়? মানুষটাকে পেয়ে গেলেই যদি ভালোবাসা ফুরিয়ে যাওয়া হয়, তাহলে সেই ভালোবাসা কেন নিষিদ্ধ নয়? নিতু নিজেও কি মাহবুব ভাইকে শুধু ভালোবাসে? কখনো কি মাহবুব ভাইয়ের মা, বাবা, বোনকে সে নিজের ভেবেছে? তাদের ভালোবাসা কি? তাহলে ভালোবাসা কি? প্রচণ্ড যন্ত্রণাদায়ক। কেন প্রক্রিয়ার নাম ভালোবাসা? সেখানে ভালোবাসতে গিয়ে কোনো মানুষকে একা করতে হয় বা নিজেকে একা হয়ে পড়তে হয়। সেদিন পরীক্ষার শেষে সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে বড় চাচার সামনে নিতু কাঁদছিল। বড় চাচা বিস্মিত হয়ে বলল, এত কাঁদছো কেন? পরীক্ষা কি খারাপ হয়েছে? না, তাহলে? অন্য কিছু। আমি আপনাদের সাথে বিজনেসে কাজ করতে চাই। মানে? আপনারা যেমন কাজ করেন তেমন। আমি সাহায্য করব, কোম্পানিতে জয়েন করে কাজ শিখব। বড় চাচা হেসে ফেললেন। পড়াশোনাটা করবে কে? আমিই করব। পড়াশোনার পাশাপাশি যা পারি কাজ করব, যে কোনো কাজ। প্লিজ চাচা, প্লিজ। বলতে বলতে নিতু বড় চাচার পায়ে ধরে ফেলল। বড় চাচা মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মা? এনিথিং সিরিয়াস? রুবা আপা চলে যাচ্ছে চাচা, দেশের বাইরে, একেবারে চলে যাচ্ছে, আমাদের সবার থেকে দূরে। আমি যাব না চাচা, কোথাও যাব না। মাহবুব ভাইয়ের সাথে আবার নিতুর কথা বন্ধ হয়ে গেল। একদিকে পরীক্ষা, প্রতিটা দিনই শিহাব সাহেব তাকে লিখতেন, তবে ছোট ছোট করে। ফিজিক্সের দিন তিনি লিখলেন, নিতু, তুমি কি জানো ফিজিক্স ব্যক্তিগতভাবে অসহায় সাবজেক্ট। সে চায় তাকে যাতে কেউ না বোঝে, আবার সামনে সে এমন ভান করে যেন তাকে বোঝার সাধ্য কারণ নেই। অথচ তুমি জানো এবং আমি জানি ফিজিক্সের ভেতরটা কত ফাঁকা। কেউ যদি একবার এর ভেতরে ঢুকে যায়, এফোর ওফোর করে তাকে সলভ করে নেয়। এই অসহায় সাবজেক্টটাকে আজ একটু ভালোবাসা দেখিও, একটু। প্রশ্ন হাতে নিয়ে মুখে একটু অসহায় ভাব করবে, তাতে ফিজিক্স খুশি হয়ে তার ভেতরটা তোমায় বলে দেবে, ব্যাস। মেইল পড়ে নিতুর কাছে মনে হলো মাহবুব ভাইও ফিজিক্স সেজে থাকেন, তার ভেতরটাও ফাঁকা। এবার তো নিতু এফোর ওফোর করতেই পারে। ম্যাথ এক্সামের দিন শিহাব সাহেব লিখলেন, নিতু, তুমি কি জানো তোমাকে শুধু সামান্য একটা পরীক্ষার খাতাতেই ম্যাথকে ফেস করতে হচ্ছে, যে ম্যাথগুলো অলরেডি তুমি 2-4 বার করে নিয়েছো। পরীক্ষার ম্যাথ তো কোনো ম্যাথই না নিতু, জীবনের ম্যাথ হলো ডেঞ্জারাস ম্যাথ। যাদের জীবনের ম্যাথ কঠিন হয় তাদের যে কি নাজেহাল অবস্থা হয় তা তো জানো না। আমার জীবনের অঙ্ক এত জটিল যে সেটা কষতে কষতে আমার ডায়রিয়া অবস্থা। কোনো সূত্রে এগোনো যায় সেটা তো বুঝতেই পারছিলাম না, তবে এতদিন পরে এসে মনে হচ্ছে আমি বোধহয় আমার জীবনের অঙ্কটার করবার সূত্র পেয়ে গেছি। এবার ঠিক উত্তর মিলিয়ে ফেলবো। নিতু, তুমি খুব লাকি যে তোমার জীবনে কোনো ম্যাথ নেই।
জীবন সহজ ও ঝামেলাহীন। পরীক্ষার খাতার ম্যাথ তো তুমি ফুরুস করে মিলিয়ে ফেলবে। ওটা কি কোনো ম্যাথ হলো? কয়েকজনের বানানো ছক করা জিনিস সূত্রে বেঁধে দেওয়া। এসব তো নস্যি আমার কাছে। গুড লাক। নিতু মনে মনে বলল। কে বলল আমার জীবনে ম্যাথ নেই? আছে তো। আমার জীবনেও একটা জটিল ম্যাথ আছে, ভীষণ শক্ত অঙ্ক। আর এটা মেলানোর সূত্র আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই না। কোনো দিন পাবো বলেও মনে হয় না। শিহাব সাহেব এত ভালো ভালো কথা, গুছিয়ে কথা বলা, সব কিছু নিতুর পছন্দ হচ্ছিল না। মাঝে মাঝে মনে হতো এত পরিপাটি করে কথা বলার কি আছে। মনে হচ্ছে কথাকে লাইনে দাঁড় করিয়ে প্যারেড করানো হচ্ছে। কথা কি সেনাবাহিনী যে সব সময় পিটি প্যারেড করে চলবে? কথা চলবে কথার মতো সব সময়। মাহবুব ভাইয়ের ধমকের জন্য সে কৃতার্থ কাতর। কটকট করে কথা বলা মানুষটা বাদে পৃথিবীর কোনো রাজপুত্রকেই সে চায় না, একদম চায় না। একদিন সে শিহাবকে লিখে ফেলল, ভালোবাসার একটু অদ্ভুত ব্যাপার কি জানেন? এটা যখন কারোর মনে চলে আসে, আর যার জন্য চলে আসে তাকেই বেস্ট ঠিক নেয়। পৃথিবীর সবচেয়ে বেস্ট তার কাছে বেস্ট হতে পারে না। হতে পারে এটাই ভালোবাসার নিজস্বতা। আমিও একজনকে ভালোবাসি, আর সে আমার কাছে বেস্ট। কিন্তু সে আমাকে ভালোবাসে না, খালি চোখ রাঙায়, রাগ করে আমার সাথে। কিন্তু এখন মনে হচ্ছে আমি হয়তো তার রাগের জন্যই অপেক্ষা করি। সে রাগ করলো আর আমি ভালোবাসলাম। সে ধমকালো আর আমি অভিমানে বুক ভাসালাম। সে ঝগড়া করলো, আমি কথা বন্ধ করে দিলাম। আর এটাই আমার ভালোবাসা। আমি তার রানী হব কিনা জানি না, সে আমার রাজা, রাগী রাজা। আমি কল্পনায় দেখি তার মাথার মুকুটে লেখা, আমার ওপর রেগে আছিস সবসময়। আর আমার মুকুটে লেখা থাকবে, জাহাপনা গো, ভালোবাসি সবসময়। নিতু সেই ইমেলের পর শিহাব সাহেব নিতুকে আবার ফোন করলেন। এবার সরাসরি নিতু ফোনে। হ্যালো নিতু। নিতু বিস্ময় গলায় বলল, নাম্বার কোথায় পেলেন? আগেই তো ছিল। তাহলে যে আমায় লিখতেন। আমি ভেবেছিলাম হয়তো তুমি নিজে থেকে আমাকে ফোন করবে। অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা করা বোধহয় ঠিক হয়নি, তাই না? নিতু জবাব দিল না। তুমি সত্যিই কাউকে পছন্দ করো নিতু? নিতু মৃদু জবাবে বলল, কম পছন্দ। এমনি এমনি? সিরিয়াসলি? নিতু হুট করে রেগে গেল। এমনি আবার কাউকে পছন্দ করে নাকি? আসলে তোমার এত ছোট বয়সে পছন্দের ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে। পছন্দের ব্যাপারটা কি আসলে তুমি বুঝতে পারো? আমার এই পাঠ গল্পটি সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন।